আফু, এই সাদা পেতনিটা কেরা? ঘরটা একটু আগে মুছছি, আর এই পেতনি জুতা পইরা ঢুকছে, কিরমটা লাগে কন? বানুর কথায় জুতার দিকে তাকে চক্ষু চরক গাছ এরিতার। কম করে 5 ইঞ্চি সিটলেটো পরা, এটা এরিতা পরলে 6 ফিট হয়ে যাবে। ফ্ল্যাট ছাড়া আর কোনো জুতা অবশ্য সে পরে না। এমনিতেই বন্ধু মহলে একটু লম্বার কারণে অবহেলিত। সবসময় তাকে পেছনে ধাক্কা লাগে, কারণ তার জন্য নাকি সামনের কিছু দেখা যায় না। কিন্তু এখন মনের সুপ্ত জেলাসি থেকে মনে হচ্ছে সে খুব ব্যাকডেটেড। অন্যান্য মেয়েদের মতো সাজসজ্জা তো করেই না, পোশাক আশাকেরও বিশেষত্ব নেই তার। বয়সের সব মেয়েরা যেখানে পাকিস্তানি ব্র্যান্ডের গর্জিয়াস ড্রেস পরতে পছন্দ করে, সেখানে সে দেশি কটন ড্রেসে কমফোর্টেবল। নিজের দিকে তাকালো, আবার বিদেশি মুলায়নির দিকেও তাকালো। মেয়েটা লং একটা টপস পরেছে, সাথে বোরটাক জিন্স পরা। প্রসাধনীতে আরও গ্লো করছে যেন। নিজের রুমে এসে গত ঈদে নিজেদের শোরুম থেকে এক্সক্লুসিভ একটা আগানুর দিয়েছিল, সেটা বের করলো। লেমন কালারের স্টোন ওয়ার্ক করা। ঈদের সকালে পরে বেশি গর্জিয়াস লেগেছে, তাই খুলে যে রেখেছিল আর পরা হয়নি, সেটা আজ আবার পরলো। চুল লুজ খোপা করে 2 সাইডে কিছু চুল বের করে দিয়ে অন্না মাথায় দিল। হালকা লিপ গ্লোস দিল, কাজল নিয়ে ধনুমনু করে রেখে দিল। তখন নিচ থেকে বানু ডাক দিল খেতে যাওয়ার জন্য। সিঁড়ি থেকে দেখলো এরিস আর এজাজ মাঝখানে বসা মেয়েটা। এরিসের আরেক পাশে এফাস, অনুশ্রী আপু, শিহাব ভাইয়া, আরও কয়েকজন ছেলে মানুষ, হয়তো ভাইদের ফ্রেন্ড। হালকা অস্বস্তি হচ্ছিল গর্জিয়াস ড্রেসের সাথে অপরিচিত অনেকের সাথে খেতে। আয়শা ডাক দিল তাড়াতাড়ি বসতে। বাহিরের লোকজনের খাওয়া শেষ হয়ে গেলে ঘরে ঢুকবে, তখন খাওয়া দাওয়া করার সমস্যা হয়ে যাবে। আয়শার ডাকে সবাই এরিতার দিকে তাকালো। সবাই আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। সর্বদা সাদাসিধা মেয়েটার অল্প পরিবর্তনে মোহনীয় হয়ে গেছে। লেমন কালারের ড্রেসে যেন শরীর থেকে জ্যোতি ছড়াচ্ছে। আরে দিতু, কি চমৎকার লাগছে তোকে, মাশাআল্লাহ। নজর না লাগে, আয় আমার পাশে বস। বলে চেয়ারে বসার ইশারা করলো অনুষী। এজাজ বলল, এটা আমি কাকে দেখছি? এ তো আমার রাশিয়ান পরিদের ফেল করে দিল, একদম পাকিস্তানি অ্যাঞ্জেল লাগছে। বিদেশি মুলাইন বলল, কে ও? আরে সাফা, এতক্ষণ এসেছো, ওর সাথে কথা হয়নি। ও এদিতা, আমাদের কাজিন, রায়হান চাচ্চুর মেয়ে। তা কথা হবেই কেমনে? ব্রোর পাশ থেকেই নড়ছই না। আমার মতো আদমদের দিকেও নজর দিতে পারো একটু। বলে চোখ মেরে হাসলো এজাজ। রাফি অনেকক্ষণ থেকেই তাকিয়ে আছে এরিতার দিকে। সেটা আবার এরিস খেয়াল করেছে। খাবার দাঁতে এমনভাবে চিবিয়ে খাচ্ছে, মনে হচ্ছে খাবার না, ওইটা এরিতা। রাফি নিজের কৌতূহল আর আটকে রাখতে পারল না, বলেই ফেলল, তোদের এমন এক কিউট কাজিন সিস্টার আছে, বলিসনি তো? শ্রী লুকস লাইক পাকিস্তানি হিরোইন কিঞ্জা হাশমি। এমন বিয়েবাড়ির সাজ দিয়েছিস কেন? এটা কি বিয়েবাড়ি? কটমট করে জিজ্ঞাসা করলো এরিস। কমপ্লিটলি ডিপেন্ড অন মাই ফুড রিশ ভাইয়া। এই যেমন আজ বিয়ে বাড়ির সাজ দিতে ইচ্ছে হলো তাই সাজলাম, আবার নিজের বিয়ের সময় বোরকাও করতে পারি। কাট কাট গলায় জবাব এরিতার। মনে মনে এরিসের কথায় কষ্ট পেলেও সেটা প্রকাশ করার মেয়ে সে নয়। ঠিকই গদগদ হয়ে সাফার পাশে বসে হেসে হেসে কথা বলল, অথচ একটু সাজায় এরিতাকে অপমান করলো সবার সামনে। এই লোকের সাথে কথাই বলবে না আর। দাওয়াতিরা খাওয়া খেয়ে হাফেজা বেগমের সাথে দেখা করছে। কত বছর পর সবার সাথে দেখা। এদিকে সবাই ঘরের ঢুকার আগেই আয়শা নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে আছে। এইবারের প্রথম না, এফাজের খাতনার সময়ও একই হয়েছে। এরিতা দরজায় গিয়ে কয়েকবার নক করে ডেকেছে, কিন্তু সে বলেছে মাথা ধরেছে, রেস্ট নেবেন। মিতা আক্তার বার কয়েক অসামাজিক বলে ফেলেছে সবার সামনে। আজ এরিতার কেন যেন কারণে অকারণে কান্না পাচ্ছে। দাদির ঘরে কম করে 15-20 জন বসা। ড্রয়িং রুমে তিল পরিমাণ জায়গা নেই। এরিতার রুমে অনুষী, শিহাব আর খালামণি বসে আছে, তাই ছাদের দিকে গেল, কিন্তু বিধিবিধান।
এখানেও এরিস, এজাজ, রাফিরা বসে শ্লোক করছে। সাফাও আছে এখানে। বাহ, এই বিদেশি মুলা শ্লোক করে। তার মামুনির অবিডিয়েন্ট বয়। হাই বলে মুখ বাঁকিয়ে যেভাবে এসেছিল সেভাবেই ফিরে যেতে নিলেই রাফি ডাকল, এই যে কিংজা হাসমি, ফিরে যাচ্ছ কেন? কাম হেয়ার। জন্মের 21 দিন পরেই আব্বু আকিকা করে এদিতা তালুকদার স্বর্ণ নাম রেখেছে। আমাকে এই নামে ডাকলেই খুশি হব ভাইয়া। আর চলে যাচ্ছি, কারণ এখানে আপনারা যে ধোঁয়াময় হাওয়া খাচ্ছেন সেটার গন্ধ আমার সহ্য হয় না। এগিয়ে এসে হালকা হেসে জবাব দিল এরিতা, এখানকার ছেলেরা সবাই স্মোক করে, সাথে হালকা ড্রিঙ্কসও করে। ইটস নর্মাল। দেখবে তোমার যে হাজবেন্ড হবে সেও স্মোকার হবে। সাফা বলল, তাহলে বিয়ের আগে ভালোভাবে খোঁজ খবর নিতে হবে বলো আপু। নো স্মোকার ইজ অ্যালাউ। মস্করা করে বলল এরিতা। এজাজ হালকা শব্দ করে কেশে এরিসের কানে কানে বলল, ব্রো তোর কপাল পুড়লো, এই সিগারেট। রাফির সাথে সাথে নিজের গিটার ফেলে পা দিয়ে পিষে 2 হাত উপরে উঠিয়ে বলল, আজ থেকে আমি নো স্মোকার। সবাই হেসে উঠলেও এরিস রাগে কটমট করে রেলিংয়ে পাশ ফিরে দাঁড়িয়ে আছে। তখন হন্তদন্ত হয়ে বানু এসে জানালো নিচে সবাইকে ডাকছে। ড্রয়িং রুমে হালকা ডেকোরেশন করে টি টেবিলে বিভিন্ন খাবার সাজানো। টেবিলের মাঝখানে সুন্দর একটা কেক, যেটাতে লেখা বেবি শাওয়ার। দাওয়াতের তদকারি করে রাসেল ঘেমে একাকার। তাকে রেডি হয়ে নিচে আসতে বলা হয়েছে। রোদেশি উঁচু পেট নিয়ে স্কাই ব্লু কালারের একটা চান্দি স্লিক শাড়ি পরেছে শ্যামাঙ্গিনী, তাই কালারটা ফুটেছে চমৎকার। রোদেশিকে মাঝখানে বসিয়ে এরিতা মম টু বি লিখা একটা ব্যাস পরালো। সবার হাতে হাতে ব্যানার। এফাস খুবই এক্সাইটেড কেক কাটবে। তাই তালুকদার বাড়িতে কোড়াই ঘটা করে জন্মদিন করা হয় না কখনোই। বড় জোর একটা কেক এনে হাততালি দিয়ে কেটে ফেলা হয়, এই পর্যন্তই। রাসেল নেমে এলো, কিন্তু এ কি, সেন্ডো গেঞ্জি, লুঙ্গি আর গলায় টাওয়াল পরে আছে। এ কি চাচু, তুমি কি ধান কাটতে যাবে নাকি? এমন সাজ কেন? এরিতা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, আমি কি প্যান্ট শার্ট পরে শাওয়ার নেব নাকি? যা করবি তাড়াতাড়ি কর আম্মু, অনেক টায়ার্ড লাগছে। শাওয়ার নিবা মানে? এজাজ জিজ্ঞাসা করলো। আরে শাওয়ারের প্রোগ্রাম, শাওয়ার নেব না তো কি? আমি মেয়েদের মতো অত সেজেগুজে গোসল করতে পারবো না। সবার দমফাটা হাসিতে রাসেল বলল বিপাকে, আরে সে কিভাবে জানবে? এখানকার সময় প্রোগ্রামের নামের সাথে কামের মিল থাকে না। লজ্জায় তড়িঘড়ি করে আবার রুমে গিয়ে পাঞ্জাবি পরে আসলো। সবাই টুকটাক রোদেশিকে গিফট করলো। এ নিয়েও রাসেলের আপত্তি, বেবি কি শুধু রোদেশির একার নাকি? গিফট সে একাই কেন পাবে? কথা তো সত্যি। এ কেমন এক চোখামি। আত্মীয় স্বজন সব চলে গেছে, তবে বাহিরের সাফার পরিবার এখনো আছে। মিতা আক্তার রেখে দিয়েছে। প্রোগ্রাম শেষে মিতা আক্তার সবার অ্যাটেনশন নিয়ে বললেন, আমার একটা কথা বলার আছে। আমরা আর বেশি দিন তো থাকতে পারবো না, তাই চাচ্ছিলাম চলে যাওয়ার আগে অ্যারিসের আকুত করে যেতে। অ্যারিস আর সাফা আগে থেকেই পরিচিতি, তাছাড়া দে ডেট ইচ আদার। আই থিঙ্ক দে লাইক ইচ আদার। আজকে সবাই যেহেতু আছে, তাই এটা অ্যানাউন্সমেন্ট করার জন্য উপযুক্ত। এরিস আশ্চর্যের শেষ সীমানায় পৌঁছে গেছে। অবাক নয়নে মামনির দিকে তাকিয়ে আছে। রাজু মনে হয় ছেলের অবস্থা বুঝতে পারলো, তাই বলল, আহমিতা, why are you need such hurry? We have times. এরিস মায়ের দিক থেকে চোখ সরিয়ে এরিতার দিকে তাকালো। সে মেয়ে দিব্যি কেক খাওয়ায় ব্যস্ত। ওয়াই ইউ আর টু রাফ টু রিড স্বর্ণলতা? মনে মনে আওড়ালো। মিতা আক্তার রায়হানের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তুমি কি মনে করো রাহান? রাফা মেয়ে হিসেবে চমৎকার আর অনেক কোয়ালিফাইড জবও করছে। আমি আর কি বলবো ভাবি, ভালো হলেই ভালো। আর সবই যদি আপনাদের আগে থেকেই ঠিক থাকে, তাহলে আর দেরি কিসের? ওই কথাই আছে না, শুভস্য শীঘ্রম। বলেই হাসলো রায়হান। এরিতা কেক খেয়ে প্লেট রান্নাঘরে রেখে দাদির রুমের দিকে যাচ্ছে। অতি স্বাভাবিক সে। মনের মধ্যে উঠা তীব্র বেগে ঝড়ের জন্য নিজেকে দুর্বল বলে তিরস্কার করছে। কথায় আগারতলা, কথায় উগারতলা, কথায় কোয়ালিফিকেশনের জব, কথায় মাত্র অনার্সের ছাত্রী, কথায় ফ্ল্যাট স্যান্ডেল, আর কথায় অত্যন্ত দামি 5 ইঞ্চির স্লেট হিল।
সব কিছু ছাপিয়ে নিজেকে সান্ত্বনা দিয়েও পেরে উঠছে না। প্রথম থেকে এরিসের কিছু আকার ইঙ্গিতের কথায় নিজেকে মনে হচ্ছে সম্পূর্ণ মূলী কচুরিপানা, কত সহজেই ফ্লার্ট করছে। হায় ব্লাডি ডাবল টাইমার। অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর, এই ঘনার বচনটি যথাযথ হৃদিতার জন্য। দিব্যি ঘুরছে, খাচ্ছে, কলেজ যাচ্ছে, তার ভেতরের দাবানলের আজ কাউকে বিন্দুমাত্র বুঝতে দিচ্ছে না। তবে হঠাৎ করে এরিসের সামনে চলে আসলে পুরাতন ক্ষত জেগে ওঠে। বোঝবান হওয়ার পর থেকেই জেনে আসছে সে একজনের জায়া। কল্পনায় সেই বিয়ের জের ধরে প্রণয়, সংসার সবই বিস্তার ঘটেছে দিনের পর দিন। একটু বোঝে না ওলা হওয়ার পরপরই যখন বাস্তবতা উপলব্ধি করতে পারলো এটা কি করে সম্ভব। 1000 কিলোমিটার দূরে চোখের দেখাও যায়, সাথে হয় না তাকে নিয়ে আকাশ কুসুম ভেবে চলেছে, যার বিস্তর খোলা পৃথিবীতে শত শত অপশন। সে কোন মফস্বলের ব্যাকডেটেড একজনের জন্য অপেক্ষায় থাকবে? তাছাড়া কোনো প্রকার কমেন্টও না, তাদের কোনো সম্পর্কও নেই। স্বাভাবিকভাবেই তালুকদার ভিলায় কেটে গেছে দুদিন। এরিসের সাথে আগের মতো স্বাভাবিক আচরণ তার। বিয়ে উপলক্ষে নন্দালালের বিশেষ দই, দুর্গাচারণের কালো জাম, চারুর রসগোল্লা আর অনুরাধার মন্ডা খেতে চেয়েছে, যদিও এরিস কোনোটাই খায়নি। এফাস যখন বলে ভাইয়া বিয়েতে অনেক মজা করব, তখন এরিতাও বলে হ্যাঁ আমি গান গাইবো, তুই নাচবি। এরিস নির্লিপ্তভাবে শুধু অবজার্ভ করে গেছে। হয়তো দেখতে চেয়েছে এরিতার বেধিত মুখ, কিন্তু এরিস তো জানে না এরিতা এ যুগের দীপাবলি, যার এক ফোঁটা চোখের জল 100 ফোঁটা রক্তের চেয়ে দামি। কলেজের পেছনের গেটের দিকে যে সরু রাস্তা, সেখান দিয়ে শুভেচ্ছার নিত্যকার যাওয়া আসা, আজও তাই আসছিল সেদিক দিয়েই। কিন্তু বিধিবিধান হলো মাঝ রাস্তায় এসে ডিপার্টমেন্টের কিছু সিনিয়র তার রাস্তা আটকে দাঁড়িয়েছে। তাদের মধ্যে অল্প পরিচিত একজন একাধারে অভিযোগ করছে তার সাথে শুভেচ্ছার প্রণয় সম্পর্ক। এদিকে শুভেচ্ছা তাকে ঠিকঠাক চিনতেও পারছে না, কিন্তু তাদের বাড়াবাড়ি বেড়েই চলছে। এক পর্যায়ে শুভেচ্ছার কবজি ধরে টানতে টানতে হাঁটা শুরু করলো, কিন্তু বেশি দূর যাওয়ার আগেই বাধা দিল লম্বা, ফর্সা, ফিট অ্যান্ড ফাইন একজন সুদর্শন পুরুষ। হাসকি ভয়েসে প্রশ্ন করল, কি হচ্ছে এখানে? ছেলেগুলো একটু হকচকিয়ে গেল, তবুও দমে গেল না, উল্টো বলল, পার্সোনাল ব্যাপার। তখনই মেয়েটা ফুপিয়ে কেঁদে উঠে বলল, ভাইয়া সাহায্য করুন প্লিজ, আমি এদের কাউকে চিনি না, তবুও ব্লেম করে অসভ্যতা করছে। পুরুষটি আর একটু এগিয়ে যেতেই হাত বাড়িয়ে কোনোই ছাড়িয়ে দিল। জিজ্ঞাসা করল, কথায় কাজ হবে নাকি অন্য কিছু করতে হবে? এমন ডিফেন্স কার্ড চেহারা দেখে ছেলেগুলো একটু ভীতু হলো, তাই ফোন বের করে চ্যাটিং দেখালো। সুদর্শন ধর জিজ্ঞেস করলো, নাম কি? শুভেচ্ছা। ধন্যবাদ, কিন্তু নাম বলো। আমার নামই শুভেচ্ছা। অ্যাঞ্জেল, নদী যে এই মেয়ে এটার তো প্রমাণই নেই, নামেরই মিল নেই। তখন সিনিয়র বখাটে একটা ফটো বের করে দেখালো। সুদর্শন ধর ছবিটি দেখে বলল, এখানে 3 জন আছে, বাকিদের না ব্লেম করে এই মেয়েকে ধরছো কেন? এখানে এই মেয়েটি বিবাহিত, মাঝখানের জন ছেলে, তাহলে বাকি থাকে এই মেয়ে। আজ কিছুদিন থেকে সে আমাকে ইগনোর করছে, তাই আমি ধরেছি সরাসরি। বিশ্বাস করুন আমি ওনাকে চিনি না পর্যন্ত, তাছাড়া ফেক আইডি আমার হতে যাবে কেন? এই যে আমার অরিজিনাল আইডি। বলে শুভেচ্ছা নিজের ফোন দেখালো। সুদর্শন ধর বলল, তাহলে প্রমাণ হলো রং নাম্বার। ছেলেগুলো কাচুমাচু করে কলেজের ভেতরে ঢুকে গেল। ধন্যবাদ ভাইয়া। চোখ মুছে শুভেচ্ছা জবাব দিল, তুমি এদিদার ফ্রেন্ড? এরিতার নাম শুনে অবাক হয়ে উত্তর দিল, হ্যাঁ। ছবিতে এরিতার মাস্ক পরা ছবি, সাথে নাদিম আর শুভেচ্ছা ছিল। ছবির ছেলেটাকে আমাদের ফ্যামিলি প্রোগ্রামে দেখেছি, তাই চিনতে পেরেছি। আমি এদিদার কাজিন এজাজ তালুকদার। তুমি তো সত্যিটা বলে দিতে পারতে, তাহলে না বলে নিজে বিপদে পড়ছো জেনেও চুপ করেছিলে কেন? শুভেচ্ছা ইতস্তত বোধ করছিল, এজাজে বুঝতে পেরে বলল, চলো সামনের সিপিতে বসি, তোমার স্বাভাবিক হওয়া দরকার। আমি এদিদাকে ফোন দিচ্ছি, সেও আসুক। 4টা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়ে এজাজ জিজ্ঞেস করলো, এবার বলো, চুপ করেছিলে কেন?
প্রথমেই বুঝতে পেরেছিলাম উনি নাদিমের কথা বলছে, কিন্তু আমার ফ্রেন্ড, আমি কিভাবে তার গোপনীয়তা ফাঁস করে দেই। নাদিমকে বাসা থেকে বের করে দিয়েছে, এত এত ধাক্কা একসাথে নিতে পারতো না। আমরা ওকে সময় দিয়েছিলাম, নিজেই যেন নিজের সিক্রেট সব বলে দেয়, কিন্তু দিন যত যাচ্ছিল সে আরও দুর্বল হয়ে পড়েছে। একাধারে বলে পানি খেলো শুভেচ্ছা। এজাজ মুগ্ধ হয়ে কথাগুলো শুনল, সাথে খুঁটিয়ে খুঁটিয়ে মেয়েটিকে দেখল। গোলগাল চেহারা, গালের এক পাশে টোল পড়ে কথা বলার সময়। শ্যামলা রংটা এই মেয়েরই জন্য সৃষ্টি। মুস্কি হাসলো এজাজ। দেশি জিনিসের মতো মনোপুত আসলেই কিছুতেই হয় না। এর মাঝে হন্তদন্ত হয়ে এরিতা এলো, বসেই প্রশ্নের ঝড় শুরু করলো। শুভেচ্ছাকে অপমানিত হতে হয়েছে শুনে রাগ হচ্ছে তার নিজের উপর হয়েছে। রাগে কটমট করছে শুধু। ভাবটা এমন, সেই সিনিয়রকে পেলে পানি ছাড়া টুপুস করে গিলে ফেলতো। ওয়েটার ড্রিঙ্কসগুলো দিল। এরিতা জিজ্ঞেস করলো, চারটা কেন? এজাজ বলল, অ্যানাদার ওয়ান ইজ কামিং। তখনই এরিস এসে এরিতার পাশের চেয়ারে গা ঘেঁষে বসলো। এরিতাও সংগোপনে আস্তে আস্তে সরে আসলো। তুই কলেজে নিজেকে বিবাহিত বলিস কেন? এজাজের প্রশ্নে নাকে মুখে হেসকি শুরু হলো। এরিস এক হাতে নাক আরেক হাতে ঠোঁট চেপে ধরল, যেন নিঃশ্বাস বন্ধ থাকে কিছুক্ষণ। সত্যি সত্যি কাজ হলো। কেশে নাক মুখ লাল হয়ে গেছে এরিতার। শুভেচ্ছা পানি এগিয়ে দিল, নিজেকে ধাতস্থ করে আস্তে করে উত্তর দিল, আমি বিবাহিতই। জামাইকে? এজাজ জিজ্ঞেস করলো, আমার মতো বউয়ের জামাই থাকবে নাকি? বিয়ের পর মেরে রক্তাক্ত করে দিয়েছি, তাই আজীবনের জন্য চলে গেছে বলে ফিক করে হেসে দিল। ফাজলামি করিস? নাদিমের কথা শুনে এরিস বলল, ওকে কাউন্সিলিং করতে বলো, তারপরও যদি কাজ না হয় ফার্স্ট ওয়ার্ড চলে যাবে। অন্য দেশে সবাই থার্ড জেন্ডারকে খুবই স্বাভাবিকভাবে নেয়। ধর্মের দিকে ঝুঁকে গেলে এগুলো থেকে সহজেই বের হতে পারবে। আমি অপেক্ষায় আছি একটা কঠিন ছ্যাঁকা খাওয়ায়, তারপর আসল জায়গায় নিয়ে যাব। এরিতা বলে উঠে বিদায় নিল। প্রথম ক্লাস মিস হয়ে গেছে, পরের গুলো করতে হবে। মিড টার্ম এক্সাম সামনে। রোদেশির আজ সকাল থেকেই পেটে চিনচিন ব্যথা হচ্ছে। আয়শা বলেছে এটা ফলস পেন, কাছাকাছি সময়ে এমন হয়। বেবির মুভমেন্ট ঠিকঠাকভাবে উপলব্ধি করতে বলল, আর সাবধানে একটু হাঁটাহাঁটি করতে নিজে ধরে বাগানে নিয়ে গেল। 10 মিনিট হেঁটে হাঁপিয়ে গেছে রোদেশি। ভারী শরীর, অথচ বিয়ের সময় একদম লিকলিকে একটা মেয়ে ছিল। হাফেজা বেগম নিজে পছন্দ করে বিয়ে করিয়েছেন। রাজুর লাভ ম্যারেজ ছিল, রায়হানের তো গোছানো ম্যারেজ, তাই রাসেলের বিয়ে ওনার ইচ্ছে মতো হয়েছে। বাগানের পেয়ারা গাছের নিচে ছোট্ট একটা কাছের বেঞ্চের টাইপ আছে, দুজনেই সেখানে বসলো। আয়শা নিচু হয়ে রোদেশির পা দেখার জন্য ঝুঁকলো। রোদেশি মৃদু চিৎকার দিল, আরে মেজো ভাবি কি করছেনটা কি? ধুর, তুমি আমার ছোট বোনের মতো, এত সম্মান করতে হবে না। দেখতে দাও, পায়ের পানি মনে হচ্ছে বেড়েছে। আপনার ছোট বোন আছে? না, 4 ভাই বোনের মাঝে আমি ছোট। শুধু বড় আপাকে চিনি, বাকিরা যোগাযোগ করে না ভাবে। ডোন্ট মাইন্ড প্লিজ। আপনি এত ইন্ট্রোস্পার একজন মানুষ, নিজের সন্তানদের সাথেও তেমন কথা বলেন না। সব কিছু এত নিজের মধ্যে রেখে কি দরকার আত্মাটাকে কষ্ট দেওয়ার? ফিক করে হেসে দিল আয়শা। শোনো কষ্ট তাদের থাকে যাদের মুখ আছে, তাই কষ্টের বোধ হয়। যেমন ঝাল খাবার তখনই ঝাল লাগে যখন তোমার কাছে মিষ্টি খাবারের অপশান আছে, আর যার কাছে ঝাল একমাত্র অপশান তার কাছে ঝাল আসলেই ঝাল না। এত হেয়ালি কথা আমি বুঝতে পারি না ভাবে। আমি আপনার কাছে একটা কথা বলার জন্য সুযোগ খুঁজছি, যদি নির্ভয় দেন তবে বলবো। আগে আপনার পরিবারের কথা শুনতে চাই, প্লিজ ভাবি বলেন না একটু। আয়শা পেছনের দিকে হেলে বলা শুরু করলো, এদিতাকে যেমন দেখো সবসময় নেচে কুদে বেড়ায়, আমিও তেমনই ছিলাম। পরিবারের একেবারে ছোট্ট সদস্য হওয়ায় আহ্লাদ ছিল অনেক বেশি। আমার 2 ভাই বোন সবার বড়, তারপরও আমরা 2 বোন। ঢোক গিলে কাপা গলায় বলল, আমার আব্বা একজন সংসদ ছিলেন, ওনার জনপ্রিয়তা ছিল আমাদের জেলায় আকাশচুম্বী। আম্মা ছিলেন শ্যামরাঙা, তবে খুবই সুশ্রী। এদিতার সাথে গায়ের রং ছাড়া সবই মিলে।
আমার বিশেষ কোনো গুণ ছিল না। এই যে দেখো সংসারের এত কাজ এখন করি, এক সময় কুটোটাও নাড়তে পারতাম না। মুস্কি হেসে বলল, একদম অষ্টরম্ভা ছিলাম, তবে প্যাশন ছিল গানের। গানটা করতাম মন প্রাণ দিয়ে, আর এটাই আমার জীবনের ঝড়ের প্রধান কারণ। একটু থেমে বলল, থাক আজ ভালো লাগছে না, অন্যদিন বলবো না। এখানে গরম, চলো ভেতরে যাই। কাল না তো আজ, আজ নয়তো এখনই ভাবে যেটা শুরু করছেন শেষ করুন। আমার গরম লাগছে না তেমন।